ওয়েলকাম টু শিকনপথ ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 5-এর রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 174 পৃষ্ঠার যে 12 নম্বর মডেলটি আছে সেই 12 নম্বর মডেলের শর্ট কোশ্চেনগুলি সলভ করব। তাহলে দেখো, প্রথমে 10টি এমসিকিউ আকারে কোশ্চেন। কি বলেছে? প্রথমে সঠিক উত্তরটি খুঁজে শূন্যস্থানে লেখো। তাহলে ক নাম্বারটি কি আছে? ঘনক একটি বিশেষ ধরনের ড্যাশ। তাহলে ঘনক একটি বিশেষ ধরনের কি? ঘনক একটি বিশেষ ধরনের হলো আয়ত ঘন। সঠিক উত্তর হয়ে যাবে আয়ত ঘন। টোপরের আকৃতি ড্যাশের মতো। টোপরের আকৃতি কিসের মতো? শঙ্কুর মতো। তোমরা এগুলো মনে রাখবে, এগুলোই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। তারপর দেখো, ঘনবস্তুর মাত্রা কয়টি? ঘনবস্তুর মাত্রা হলো 3টি। সেই জন্য ঘনবস্তুকে আমরা কি বলি? সেই জন্য ঘনবস্তুকে বলা হয় ত্রিমাত্রিক। একটি আয়তঘন হলো, একটা আয়তঘন কি হবে? উদাহরণ, একটা আয়তঘনকে উদাহরণ হবে পেন্সিল বাক্স। তারপর দেখো, লুডোর ছক্কার আকৃতি। ছক্কার আকৃতি কিসের মতো? লুডোর ছক্কার আকৃতি হলো একটি ঘনক, বা যদি বলে একটি ঘনকের উদাহরণ তাহলে হয়ে যাবে লুডোর ছক্কা। আয়তঘন একটি বিশেষ ধরনের কি? আয়তঘন একটি বিশেষ ধরনের হলো প্রিজম। শঙ্কুর তলদেশটি কিরকম? শঙ্কুর তলদেশটি হলো বৃত্তাকার। চোঙের বক্রতল হলো একটি। তারপর দেখো, এটি 0, 1, 1, 2, 3, 5, 8 এরপর একটি সংখ্যা বসাইতে হবে। দেখো, তাহলে দেখো কি বলেছে। দেখো, 0 আর 1 যদি আমরা যোগ করি তাহলে 1 পাবো, ঠিক আছে। আবার 1 আর 2 যোগ করে 3 পাবো। আবার 3 আর 5 যদি যোগ করি তাহলে 8 পাবো। তাহলে দেখো, দুইটি সংখ্যা যোগ করে আমরা তার পরেরটি পাচ্ছি। তাহলে আমরা কি 5 আর 8 যোগ করব। তাহলে আমরা যদি এখানে 3, 5 যোগ করে 8 পেয়ে গেছি, তাহলে আমাদের কী করতে হবে? 5 আর 8 যোগ করতে হবে। তাহলে 5 আর 8 যোগ করে কত হবে? 13। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 13। তারপরে দেখো, 150, 25। তাহলে দেখো এখানে কি বলেছে? 100-এর অর্ধেক হলো 50, 50-এর অর্ধেক আর 25, আর 25-এর অর্ধেক কত হবে? 25-এর অর্ধেক হলো 12.5, মানে 12.5। হয়ে গেল আমাদের 10টি প্রশ্ন। এবার আমরা দেখে নেব 2-এরগুলি। এখানে বলেছে যে কোনো 10টি করতে হবে, মানে এখানে দেওয়া আছে তোমাদের 12টি। তাহলে প্রথমটি দেখো, সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে? বলছে 22টি লিচু আর 66টি কালোজাম সর্বাধিক কতজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? তাহলে দেখো, আমরা এটি কীভাবে করব। তাহলে আমরা কী করে নেব? 22 আর 66 যে আছে এই দুটোর আমরা গসাগু করে নেব। এরকম যদি অঙ্ক থাকে তাহলে তোমরা কী করবে? প্রথমে গসাগু বের করে নেবে। তাহলে 22 আর 66 গসাগুটা দেখো, 2 দিয়ে প্রথমে আমরা ভাগ করেছি, 2 দিয়ে 22কে ভাগ করলে 11, বা 2 দিয়ে 66 ভাগ করলে 33। আবার সেটিকে আমরা 11 দিয়ে ভাগ করব, 11 দিয়ে ভাগ করলে 1 আর 3। তাহলে গসাগুর সময় আমরা কী করি? এই যে সংখ্যা দুটো থাকে এইখানকার সংখ্যাগুলি আমরা এবার গুণ করে দেব। গুণ করলে আমরা গসাগু পেয়ে যাব। তাহলে গসাগু কত হবে? 2 গুণ, মানে এই দুটি 2 গুণ 11। এই দুটিকে গসাগুর সময় এই দুটিকে ধরা যায় না। 2 গুণ 11 22।
তাহলে কতজনের মধ্যে, তাহলে গসক কত পেলাম, 22 পেলাম। তাহলে কতজনের মধ্যে 22টি লিটার 60টি গোটা কালো জাম সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, 22 জনের মধ্যে। উত্তরটি লিখে নেবে এভাবে। তারপর এটা দেখো 2/7 ও 2/21 এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় বলছি। এই দুটি ভগ্নাংশ দুটির মধ্যে কোনটি ছোট আর কোনটি বড়। তাহলে দেখো ভগ্নাংশ দুটির হর যথাক্রমে 7 এবং 21। যদি ছোট বড় করতে বলে তাহলে আমাদের কি করতে হয়, যে হর যে থাকে সেই হর দুটিকে আমাদের সমান করে নিতে হয়। কি করতে হয়, হর দুটিকে আমাদের সমান করে নিতে হয়। তাহলে 2/7 আছে আমরা, আর এখানে আছে 2/21। তাহলে আমরা 7 থেকে কত বানাতে হবে, 7 থেকে বানাতে হবে 21। তাহলে আমরা কী করেছি, 7কে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমরা 21 পাবো। তাহলে 7কে যদি আমরা 3 দিয়ে গুণ করি সেই জন্য আমাদের 2কেও 3 দিয়ে গুণ করব। তাহলে কত পাবো, 2কে 3 দিয়ে গুণ করে 6 পেয়েছি, আর 7কে 3 দিয়ে গুণ করে 21 পেয়েছি। তাহলে এবার ভগ্নাংশ দুটি কত হলো, একটা হলো 6/21 আর আগেরটা ছিল আমাদের 2/21। তাহলে এবার আমরা ভগ্নাংশ দুটি সমান হয়ে গেছে। এবার ভগ্নাংশ দুটি যেহেতু সমান হয়ে গেছে তাহলে আমরা দেখেই বুঝতে পারবো যে কোনটি ছোট কোনটি বড়। তাহলে বড় কোনটি হলো, বড় হয়ে গেলো 6/21 আর ছোট হয়ে গেল 2/21। তাহলে দেখো ছোট ভগ্নাংশটি হলো আমাদের 2/21 আর বড় ভগ্নাংশটি হলো 2/7। তারপর দেখো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে। অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলিকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশগুলির লব বড় আর হর ছোট সেগুলিকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখো 15 পূর্ণ 3/8। এবার আমরা এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটিকে আমরা কীভাবে লিখে নেব, 15 যোগ 3/8 লিখে নেওয়া হয়ে গেছে। এবার দেখো 15 নিচে কোনো কিছু নেই, 15 নিচে কোনো কিছু নেই মানে কত আছে, সেখানে 1 আছে। আমরা এটা মনে মনে ধরে নেব, এখানে না লিখলেও হয়, বোঝার সুবিধার্থে আমরা একটু লিখে নেব। তাহলে 15 নিচে কত আছে, 1 আছে। এবার আমরা কী নেবো, 1 আর 8-এর লসাগু নিয়ে নেব। 1 আর 8-এর লসাগু কত, 8। এবার আমরা কী করব, এই 1 দিয়ে আবার এই 8কে ভাগ করব। 1 দিয়ে যদি 8কে ভাগ করে কত পাবো, 8। এবার সেই 8কে আবার এই 15 দিয়ে গুণ করব। তাহলে আমরা দেখো লসাগু হয়ে গেছে আমাদের 8। এবার 1 দিয়ে 8কে ভাগ করেছি, 8 পেয়েছি। এবার 15 গুণ 8 যোগ, এবার এই 8কে দিয়ে 8 যদি ভাগ করি তাহলে কত পাবো, 1 পাবো। আর 1কে আবার 3 দিয়ে গুণ করলে 3। তাহলে দেখো 15 8-এ 120 যোগ 3 সমান 123/8 হয়ে গেল আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। তারপর দেখো 0.007 ও 0.7 এর মধ্যে কোনটি ছোট কোনটি বড়। এটা দশমিক ভগ্নাংশ। দশমিকটাকে আমরা এবার ভাঙিয়ে নেব। আমরা যদি এটাকে প্রথমে ভাঙিয়ে নিই তাহলে পাবো দশমিকের জন্য 1 আর দশমিকের পরে 3টি সংখ্যা আছে সেই জন্য 3টি শূন্য। তাহলে উপরে হলো 7, নিচে হয়ে গেল 1000। আর এটাকে যদি ভাঙাই তাহলে 0.7 আছে, তাহলে নিচে হয়ে যাবে 10, উপরে হবে 7। তাহলে এবার কী করতে হবে, আমাদের ভগ্নাংশ দুটিকে সমান করতে হবে। কি সমান করতে হবে, ভগ্নাংশ দুটির হর। তাহলে আমরা কি করব, এখানে 1000 আছে আর এখানে আছে 10। তাহলে 10কে আমরা কী করে নেবো, 1000 করে নেব। 10কে যদি আমরা 1000 করে নিই তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে। যেহেতু 10কে 100 দিয়ে গুণ করেছি সেই জন্য আমরা 7কেও 100 দিয়ে গুণ করব। তাহলে গুণ করার পরে আমরা কি পেয়ে যাব, 700/1000। তাহলে প্রথমেরটি ছিল 7/1000 আর দ্বিতীয়টি হলো 700/1000। এবার ভগ্নাংশ দুটি কত হলো, এই দুটি হয়ে গেল। এবার আমরা দেখেই বলতে পারবো যে কোনটি ছোট কোনটি বড়। তাহলে ছোট কোনটি হয়ে গেলো, ছোট হয়ে গেল 7/1000 আর বড় হয়ে গেল 700/1000। তাহলে ছোট 0.007 আর বড় ভগ্নাংশটি হয়ে গেল 0.7। এই 7/100 মানে হলো এটা, আর 700/1000 হয়ে গেল এই সংখ্যাটা। তারপর একটু দেখো 5229.432কে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলা হয়েছে। দেখো স্থানীয় মানে আমরা কীভাবে বিস্তার করে লিখব, 5-এর স্থানীয় মান 5 আছে 1000-এর ঘরে, তাহলে স্থানীয় মান হয়ে যাবে 5000। 2-এর স্থানীয় মান হয়ে যাবে 200 আর এই 2 স্থানীয় মান হয়ে যাবে 20 আর 9-এর স্থানীয় মান 9। এবার দশমিকের পরে যেগুলো আছে সেগুলিকে আমরা কীভাবে লিখব, দশমিক পরে 4, তাহলে উপরে আমরা 4 লিখে দেবো। এবার যেহেতু সেটা দশমিকের 1 ঘর পর আছে তাহলে সেখানে 1
দশমিকের জন্য 1 আর 1 ঘর পর যেতে হচ্ছে সেই জন্য 0, তার মানে হয়ে গেলো 4/10 যোগ আবার 3টা দেখো পুরো 3 লিখে দেবো, যেহেতু 2 ঘর পর আছে সেই জন্য নিচে হয়ে যাবে 100, মানে দশমিকের জন্য 1 পেয়ে যাবো, আর 2 ঘর পর যেহেতু তাহলে 2টা 0। তারপর দেখো 2টা হয়ে যাচ্ছে শতকের ঘরে, হ্যাঁ তাহলে উপরে 2, আর যেহেতু 3 ঘর পর আছে সেই জন্য আমরা পেয়ে যাবো এখানে 1000। এভাবে স্থানীয় মানে বিস্তার করাটা তোমরা ভালোভাবে দেখে নেবে। তারপর দেখো এখন ঘড়িতে 3টে বাজে, তারা দুটি শূন্যস্থান দিয়ে দিচ্ছে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ করে থাকবে, আর এই কোণটির আর এক নাম। তাহলে প্রথমে আমরা একটি ঘড়ির ছবি দেখে নেব। আমরা একটি ঘড়ির ছবি এঁকে নিয়েছি। দেখো কি বলছে, ঘড়িতে 3টে বেজেছিল, তাহলে ঘন্টার কাঁটাটি থাকবে 3টার কাছে, আর মিনিটের কাঁটাটি থাকবে 12টার কাছে। তাহলে সেটা কত ডিগ্রি কোণ? এটা হয়ে গেল একটি 90 ডিগ্রি কোণ। এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 90 ডিগ্রি। তাহলে আমরা লিখে নেব ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর 90 ডিগ্রি কোণ করে আছে। 90 ডিগ্রি যে কোণ, সেই কোণটির আরেক নাম হলো সমকোণ। তাহলে কী কোণ? সমকোণ। আর এই কোণটির আরেক নাম হলো সমকোণ। তারপর দেখো পাশের চিত্রে সিওএফ ও সিওই কোণগুলি কী ধরনের? এই যে চিত্রটি দিয়েছে তোমাদের, এই চিত্রটির মধ্যে সিওএফ ও সিওই কী ধরনের কোণ? দেখো আমরা একটি ঠিক এরকম ছবি এঁকে নিয়েছি। তাহলে কি বলেছে? সিওএফ মানে এই কোণটির কথা বলা হয়েছে। সিওএফ তোমরা দেখেই বুঝতে পারছো এটা হলো 90 ডিগ্রি থেকে একটি ছোট কোণ। 90 ডিগ্রি ছোট কোণকে আমরা কি বলি? সূক্ষ্ম কোণ। তাহলে সিওএফ হলো একটি সূক্ষ্ম কোণ। তারপর কোন কোণের কথা বলেছে? সিওই মানে এই কোণটির কথা বলা হয়েছে, সিওই। তাহলে সিওএন দেখো এই পর্যন্ত হয়ে যেত আমাদের সমকোণ বা 90 ডিগ্রি, বা তার থেকে এটা বেশি আছে, তাহলে এটা কি 90 থেকে বড় কোণকে আমরা কি বলি? স্থূল কোণ। তাহলে সিওই একটি হলো স্থূল কোণ। তারপর দেখো প্রদত্ত কোণগুলির মধ্যে সূক্ষ্ম কোণ ও স্থূল কোণ কোনটি? প্রদত্ত কোণগুলির মধ্যে 92 ডিগ্রি, 92 ডিগ্রি হলো 90 ডিগ্রিতে বড়, এটা হয়ে যাবে স্থূল কোণ। আর 18 ডিগ্রি সেটা হয়ে যাবে আমাদের সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ হলো 18 ডিগ্রি, আর স্থূল কোণ হয়ে গেল 92 ডিগ্রি। তারপর দেখো 5 সেমি, 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি দিয়ে লেখো। তাহলে ত্রিভুজ হওয়ার জন্য যে আবশ্যিক শর্ত সেটি কি? যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় যে বাহুটি থাকবে সেই তৃতীয় বাহু অপেক্ষা বেশি হতে হবে। তাহলে তোমরা দেখো আমরা যদি প্রথমেই নিয়ে নিই 5 আর 2, 5 আর 2 কত হয়? 7 যে হলো সেটা 8 সেমি থেকে দেখো ছোট্ট, যেহেতু 8 সেমি থেকে ছোট হয়ে গেল, তাহলে এই দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে আমরা ত্রিভুজ তৈরি করতে পারবো না। আমরা লিখে নেব এভাবে 5 সেমি, 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যে সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব নয়, কারণ ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বেশি হতে হবে। এখানে 5 যোগ 2 7, যা তৃতীয় বাহু 8 অপেক্ষা কম, তাই এই দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব নয়। তারপর দেখো সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 30 ডিগ্রি হলেও অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত? এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তোমরা দেখেই বুঝতে পারো যে কোণগুলি কত ডিগ্রি হবে। তাহলে সমকোণী ত্রিভুজে একটি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে সমকোণী যেহেতু বলেছে তাহলে আরেকটি কোণ কত হবে? 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ অবশ্যই এক সমকোণ বা 90 ডিগ্রি হবে। তাহলে আমরা দুইটি কোণ পেয়ে গেলাম, আর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে যদি আমরা 180 ডিগ্রি থেকে এই দুটি কোণ যোগ করে যে বাদ দিয়ে দিই, তাহলে আমরা তৃতীয় কোণটির মান পেয়ে যাব। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি বিয়োগ এই দুটি যোগ করলে পাবো 120 ডিগ্রি সমান কত হয়ে যাবে? 60 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটির মান কত হবে? 60 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপর কোণ দুটি হবে 90 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তারপর দেখো
বৃত্তের বৃহত্তম যা বৃত্তের কেন্দ্রবিন্দুগামী সেটি হলো ড্যাশ। আর যে নির্দিষ্ট বক্র রেখা দিয়ে বৃত্তটি তৈরি হয় তার দৈর্ঘ্য ড্যাশ। তাহলে কি আমরা কি জানি, বৃত্তের বৃহত্তম যা বৃত্তের কেন্দ্রবিন্দুগামী সেটি হলো বৃত্তের ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যাই হলো বৃত্তের ব্যাস। আর যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি হয় তার দৈর্ঘ্য হলো বৃত্তের পরিধি। হয়ে গেল। এবার শেষেরটি দেখে নেব। শেষেরটি কি বলেছি, প্যাটার্ন দেখে ফাঁকা ঘর পূরণ করো মানে এইটি যে দেওয়া আছে এই ঘরটি যে শূন্য দুটি ঘর ফাঁকা দেওয়া আছে, এই ফাঁকা দুটি ঘর আমাদের পূরণ করতে হবে। দেখো সেম আমরা এখানে করে নিয়েছি 6, এখানে 48, 8, 80, 120, এখানে দেওয়া হচ্ছে 12। তাহলে কীভাবে করবো আমরা এটি, দেখো 6 আর 8 এই দুটি যদি গুণ করি আমরা তাহলে পাবো 48। বুঝতে পেরেছো তোমরা, 6 আর 8 গুণ করে পাবো 48। তাহলে কি করতে হবে, তাহলে এখানে দেওয়া আছে মাঝে দেওয়া আছে গুণফলটি, তাহলে 8-এর সাথে কত যোগ করলে আমরা 80 পাবো, 10 যোগ করলে। তাহলে আমরা এখানে লিখে দেব 10। ঠিক আছে, এবার দেখো ঠিক মিলে গেল। এইভাবে 12 আর 10 গুণ করা কত হয়, 12 আর 10 গুণ করা হয় 120। এবার এই দুটি গুণ করে আমাদের এই সংখ্যাটি বসাতে হবে। তাহলে তোমরা বুঝতে পারতো 6 12 হয়ে যায় 72। 6 12 কত, 72 হয়ে গেল আমাদের ভাগাঘর পূরণ দুটি। আজকে এতটুকুই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।